এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে পিরিয়ডসের সময় যে অসহ্য যন্ত্রণা, যে যন্ত্রণার জন্যে ডেলি লাইফ বা ডেলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হয়, তা কী বলা হয়? ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া সাধারণত লোয়ার অ্যাবডোমেনে পেন, তার সঙ্গে লো ব্যাক পেন মানে কোমরের দিকে ব্যথা এবং তল পেটে খামচে ধরা বা ক্র্যাম্পিং পেন থাকে। যদি পেন খুব বেশি হয় তাহলে লোয়ার অ্যাবডোমেন পেন এবং লো ব্যাক পেন ছাড়াও পেশেন্টের স্টমাক আপসেট মানে গ্যাস অম্বলের প্রবলেম থাকে, বমি পায় এবং তার সঙ্গে লুজ স্টুলও থাকে। এবার ডিসমেনোরিয়া ক রকমের হয়? ডিসমেনোরিয়া মেনলি দু রকমের হয়, প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে যাদের মেন আর কি প্রথম পিরিয়ড শুরু হয়েছে বা পিরিয়ড শুরু হওয়ার 1-2 বছরের মধ্যে যদি পেন শুরু হয়, অসহ্য পেন, সেই পেনটাকে বলা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া কিন্তু কোনো প্যাথোলজিক্যাল কারণে বা কোনো রোগের জন্য হয় না। এটা সাধারণত পিরিয়ডস সময় প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটা পেন প্রডিউসিং সাবস্টেন্স তৈরি হয়, তার জন্যে এই ব্যথাটা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা যখন আস্তে আস্তে বিয়ে থাকার পরে কনসিভ করলে এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আরেক রকমের ডিসমেনোরিয়া আছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া মানে যাদের পিরিয়ড নর্মাল পিরিয়ড ছিল কিন্তু তারপরে তাদের পেন শুরু হয়েছে, সেই ক্ষেত্রে তাদের বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিন্তু কিছু রোগের জন্য হয়। সেই রোগগুলো হচ্ছে এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, স্ট্রেস এবং অ্যাংজাইটি, সার্ভাইকাল স্টেনোসিস, বা যারা কন্ট্রাসেপশনের জন্যে কপারটি ইউজ করেন সেই পেশেন্টেরও কিন্তু ডিসমেনোরিয়া হতে পারে। এবার তাহলে এই ডিসমেনোরিয়া হয় কেন? কী মেকানিজম থাকে যার জন্য এই ডিসমেনোরিয়া হয়? অ্যাকচুয়ালি যখন পিরিয়ড শুরু হয় তখন ইউটেরাস কন্ট্র্যাক্ট করে। ইউটেরাস কন্ট্র্যাক্ট করলে ইউটেরাসের যে ব্লাড ভেসেল থাকে তার ওপর চাপ পড়ে বা প্রেশার পড়ে, পরে ব্লাড ভেসেল দিয়ে ব্লাড সার্কুলেশনটা কমে যায় মাসেলে। ব্লাড সার্কুলেশন কম হওয়ার জন্যেই এই পেনটা শুরু হয়। এবার এর কী ট্রিটমেন্ট আছে? এর ট্রিটমেন্ট হচ্ছে যে পেশেন্টকে প্রথম যদি খুব বেশি পেন হয় বা পেন যদি থাকে যাতে তার ডেলি লাইফ অ্যাক্টিভিটি হয়, তাতে প্রথমেই পেশেন্টকে রেস্ট দেওয়া হয় এবং তার লোয়ার অ্যাবডোমেন বা লো ব্যাক পেনে কিছু হট ওয়াটার বটল দিয়ে কম্প্রেস করা হয়। এছাড়া ক্যাফিন জাতীয় ডায়েট, অ্যালকোহল এবং স্মোকিং এইগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এবার আমরা আলোচনা করবো যে আয়ুর্বেদিক পদ্ধতিতে ডিসমেনোরিয়া কীরকমভাবে ট্রিটমেন্ট করা হয়। আমরা জানি অ্যালোপ্যাথিক পদ্ধতিতে পেশেন্টকে বিভিন্ন পেন কিলার দেওয়া হয়, কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতি যদি অনুসরণ করা যায় তাহলে পেশেন্টকে যদি কিছু মাস ওষুধ কন্টিনিউ করা হয়, ডিসমেনোরিয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আয়ুর্বেদিক মতে এই রোগটা বাত কফ জনিত রোগ, ফলে বাত কফ হরও ট্রিটমেন্ট করতে হয়। এর ট্রিটমেন্ট প্রোটোকল মেনলি গুল্ম চিকিৎসা বা উদাবর্ত চিকিৎসা যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনে করা হয় এবং এই ক্ষেত্রে কটু রস এবং উষ্ণ বীর্য জাতীয় দ্রব্য ইউজ করা হয়। এবার আমি নাম বলি কী কী দ্রব্য ইউজ করা হতে পারে। যে কষা ইউজ করা হয় তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কষা হচ্ছে গন্ধর্বাসাদি কষায়, কুলোত্থাদি কষায়, সপ্তসারম কষায়, মহারাজনাদি কষায়। চূর্ণ যেগুলো ইউজ করা হয় হিঙ্গু বচাদি চূর্ণ, অষ্টচূর্ণ, বৈশানক চূর্ণ। বটি যে আছে তার হচ্ছে ধন্বন্তরম গুলিকা, কাঙ্কায়ন বটি, পুকুরতনি বটি, এগুলো ইউজ করা হয়। ঘৃতের মধ্যে বরানাদি ঘৃতম, সপ্তসারম ঘৃতম ইউজ করা হয় এবং অরিষ্টের মধ্যে অভয়রিষ্ট, জিরা কাদিরিষ্ট ইউজ করা হয়। এবং এর সঙ্গে যদি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ থাকে তাহলে আমরা তাকে সাজেস্ট করি কিছু পঞ্চকর্ম। পঞ্চকর্মের মধ্যে বিরেচন, অনুবাসন বস্তি, কষায় বস্তি, বিশেষত মধুতৈলিক বস্তি যদি করা হয় তাহলে পেশেন্ট কিন্তু কয়েক মাস পরে এই ডিসমেনোরিয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনাদের যদি আমার এই আয়ুর্বেদিক চ্যানেল ভালো লাগে, আয়ুর্বেদিক বিভিন্ন রোগ সম্বন্ধে ডিসকাস, তাহলে আপনাদের আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক ও শেয়ার করার জন্য। নমস্কার।